আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। ইনকাম ট্যাক্স নিয়ে প্রত্যেকটা মানুষের কিন্তু এক ধরনের ভয়ের জায়গা রয়েছে। কিভাবে ইনকাম ট্যাক্স দেখাইলে তার সিওই বা ভিসা পেতে কোনো ধরনের সমস্যা হবে না, বা কিভাবে ইনকাম ট্যাক্সটা তৈরি করলে মোটামুটি কোনো ধরনের সন্দেহ থাকবে না। ইনকাম ট্যাক্স নিয়ে যত ধরনের প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। এর আগেও ইনকাম ট্যাক্স নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, চাইলে সেটা আপনারা দেখতে পারেন। তবে আজকের এই ভিডিওতে আমি একদম ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। আজকে যেহেতু প্রথম রমজান, সেক্ষেত্রে কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছে। তারপরেও যদি কথার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনকাম ট্যাক্স নিয়ে একদম প্রথম থেকে আলোচনা করি, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। আপনি যদি স্টুডেন্ট ভিসায় যে কোনো একটা দেশে যেতে চান, অবশ্যই আপনার ইনকাম ট্যাক্সের সার্টিফিকেটটা প্রয়োজন হবে। কারণ এই সার্টিফিকেটটা আপনাকে এম্বাসিতে শো করতে হবে। যে দেশে যাবেন সেই দেশের এম্বাসিতে শো করতে হবে। আমি যেহেতু জাপানে এসেছি, আমার কিন্তু জাপান বাংলাদেশ এম্বাসিতে আমার ইনকাম ট্যাক্সের সার্টিফিকেটটা শো করতে হয়েছিল। এখন এই ইনকাম ট্যাক্সটা আসলে কিভাবে তৈরি করবেন, আর এই ইনকাম ট্যাক্সের সার্টিফিকেটটা আসলে কার প্রয়োজন হয়? ধরেন আপনি স্টুডেন্ট ভিসায় লেখাপড়া করতে আসতেছেন, আপনার যে কোনো একজন স্পন্সর কিন্তু থাকতে হবে। সেটা আপনার বাবা হোক, আপনার মা হোক, ভাই বোন, মামা চাচা, যেই হোক না কেন, যে আপনাকে স্পন্সর করবে তার ইনকাম ট্যাক্সের সার্টিফিকেটটা কিন্তু প্রয়োজন হবে। অনেকের একটা কমন প্রশ্ন রয়েছে যে ভাই, আমার যে স্পন্সর রয়েছে সেই পর্যন্ত কোনোদিন ইনকাম ট্যাক্স দেয়নি বা তার ইনকাম ট্যাক্সের কোনো সার্টিফিকেট নাই, এখন আমি কি করব? যদি জাপান এম্বাসির কথা বলি, জাপান এম্বাসিতে কিন্তু মোটামুটি আপনার 3 বছরের ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট সাবমিট করতে হয়। এখন এই 3 বছরের ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট কিভাবে সাবমিট করবেন? যদি আপনি এখনো পর্যন্ত কোনো প্রকার ইনকাম ট্যাক্স না দিয়ে থাকেন, তাহলে আপনার কি করা উচিত? দেখেন, আপনি চাইলে 1 বছরেই, যদি উদাহরণ দিয়ে বলি, ধরেন এটা 2025 সাল, প্রতি বছর ইনকাম ট্যাক্স দিতে হয় কিন্তু জুন জুলাই মাস থেকে। তো যেহেতু এটা 2025 সাল, এই 2025 সালের ইনকাম ট্যাক্সের এখনো কিন্তু সময় আসেনি, যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, আপনাকে দিতে হবে জুন জুলাইতে। সেক্ষেত্রে আপনি 25 সাল বাদ দিয়ে 24, 23 এবং 22 এই 3টা সালের ইনকাম ট্যাক্স আপনি এই 25 সালে এসে দিতে পারবেন। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে আমি এত যাবত ইনকাম ট্যাক্স দেয়নি, আমি কি 25 সালে যদি এই 3 বছরের ইনকাম ট্যাক্সটা দিই সেক্ষেত্রে ভিসা পেতে কোনো ধরনের সমস্যা হবে কিনা? আবার অনেকে যখন বিভিন্ন দেশে অ্যাপ্লিকেশন করে তখনও কিন্তু ইনকাম ট্যাক্সের যে সার্টিফিকেটটা রয়েছে সেটা কিন্তু তারা সাবমিট করে। তো সেক্ষেত্রে এক ডেটে যদি আপনি 3 বছরের ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, সেক্ষেত্রে ওই সিওই পাইতে বা অফার লেটার পাইতে বা ভিসা পাইতে কোনো ধরনের সমস্যা হবে কিনা, এটাও কিন্তু একটা প্রশ্ন থাকে। আমি আমার অভিজ্ঞতা, আমার ধারণা এবং আশেপাশের মানুষ থেকে যতটুকু জানতে পেরেছি, আপনি যদি 1 বছরে 4 বছরের ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট তৈরি করেন বা 4 বছরের ইনকাম ট্যাক্স দিয়ে দেন একসাথে, তাতে আপনার সিওই অফার লেটার বা ভিসা পাইতে কোনো ধরনের সমস্যা হবে না। অনেকে বলতে পারে যে একই ডেটে তো দেখা যাচ্ছে, ডেটের গুলি মারেন আপনি, এইগুলা নিয়ে টেনশন করার বা চিন্তা করার কোনো ধরনের কোনো উপায় নাই বা সুযোগই নাই। এটা নিয়ে আপনার কোনো ধরনের টেনশন করতে হবে না। আপনি যদি 2025 সালে এম্বাসি ফেস করেন, সেটা জাপান হোক বা অন্য কোনো দেশ হোক না কেন, তাহলে আপনি করবেন কি, 25 সালে এসে বিগত যে 3টা বছরের ইনকাম ট্যাক্স রয়েছে সেই ইনকাম ট্যাক্সটা আপনারা দিয়ে দিবেন এবং যত দ্রুত সম্ভব এই যে ইনকাম ট্যাক্সটা আপনারা দিয়েছেন এটার অনলাইনে তুলে ফেলবেন। যার মাধ্যমে আপনি ইনকাম ট্যাক্সটা দিবেন তার সাথে যদি কথা বলেন, বলবেন যে আমি যে ইনকাম ট্যাক্সটা দিয়েছি এটা যেন অনলাইনে শো করে, সে অনলাইনে তুলে দিবে, কোনো ধরনের সমস্যা হবে না। সেক্ষেত্রে এম্বাসি যদি চেক করে যে আপনার এই ইনকাম ট্যাক্সটা ফেক কি অরিজিনাল, তারা যদি অনলাইনে সার্চ দেয়, যদি আপনার ইনকাম ট্যাক্সটা দেখতে পারে, তাহলে আপনি সেফ জোনে আছেন, কোনো ধরনের সমস্যা নাই। আবার অনেক সময় কিন্তু এই ইনকাম ট্যাক্সের যে সার্ভারটা রয়েছে সেটা কিন্তু কাজ করে না। উদাহরণ দিয়ে যদি বলি, ধরেন জুন জুলাই মাসে কিন্তু 25 সালেরটা দেওয়া যাবে, তো 25 সালেরটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু অনলাইনে ওঠে না অনেক সময়। বিগত যে বছরগুলো রয়েছে সেগুলোর অনলাইনে পাইতে পারেন, কিন্তু আপডেট যেটা রিসেন্টলি যেটা দিবেন সেটা হয়তো বা নাও পাইতে পারেন। সেক্ষেত্রে এটা নিয়ে ভয় পাওয়ারও
কোনো প্রকার কারণ নাই। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি লিগ্যাল ভাবে আপনার ইনকাম ট্যাক্সটা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার কোনো প্রকার শঙ্কা বা ভয়ভীতি পাওয়ার কোনো কারণ নাই। এখন ইনকাম ট্যাক্সের কোন জিনিসগুলো আসলে গুরুত্বপূর্ণ? ইনকাম ট্যাক্সের গুরুত্বপূর্ণ যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে, আপনি যে ইনকাম ট্যাক্স দিয়েছেন আপনাকে কিন্তু একটা রিসিপ্ট দেওয়া হবে, মানে চালান কপি যেটাকে বলে, ওইটা আপনাকে থাকতে হবে। তারপর ইনকাম ট্যাক্সের কিন্তু একটা সার্টিফিকেট রয়েছে, ওইটা কিন্তু আপনার থাকতে হবে। পাশাপাশি আরেকটা কাগজ থাকতে হয়, এটা আসলে আমার মনে নাই, তবে যদি আপনি সার্টিফিকেটটা নেন সেক্ষেত্রে ওখানে অনেক কাগজ পাবেন। এই কাগজগুলা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন, বা আপনি যদি এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করেন তারা কিন্তু আপনাকে সুন্দর করে এটা গুছায় দিবে। এবং এই কপিগুলো কিন্তু অবশ্যই আপনাকে নোটারি করতে হবে। আপনাদের কিন্তু একটা বিষয় ক্লিয়ার করে দিলাম, যদি আপনাদের এখনো পর্যন্ত কোনো ইনকাম ট্যাক্স না দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি সম্প্রতি একসাথে 3 বছরের ইনকাম ট্যাক্সটা দিতে পারেন এবং সার্টিফিকেটটা নিতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে, আপনি আসলে ইনকাম ট্যাক্সটা কিভাবে তৈরি করবেন বা কত টাকা দেখাবেন সেখানে বাৎসরিক ইনকাম। দেখেন, আপনি যদি জাপানে স্টুডেন্ট ভিসায় আসেন সেক্ষেত্রে আপনি যদি আপনার স্পন্সরকে বাৎসরিক ইনকাম 16 থেকে 17 লক্ষ বা 18 লক্ষ টাকা দেখান তাহলে এনাফ বলে আমি মনে করি। এখন আপনার স্পন্সরকে যদি আপনি বাৎসরিক মোটামুটি 16 থেকে 17 লাখ বা 18 লাখ টাকা দেখান তাহলে 3 থেকে 4,000 বা 5,000 টাকা কিন্তু তার বাৎসরিক একটা খরচ আসবে ওই ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটা নিতে হলে। মানে এটাকে যেটা কর যেটাকে বলে, এটাকে যদি আপনি দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার 3 থেকে 5,000 টাকা খরচ হবে একটা সার্টিফিকেট আপনার তৈরি করতে। এখন আপনি যদি 3 বছরের সার্টিফিকেট নেন তাহলে যদি 5,000 টাকা করেও ধরি, কম বেশি হইতে পারে, সেক্ষেত্রে কিন্তু 3 বছরের সার্টিফিকেট নিলে 15,000 টাকা কিন্তু আপনার খরচ হবে। এখন আপনি কখনো এমন কোনো কিছু করবেন না যে আপনার স্পন্সরকে দেখাচ্ছেন বড় বিজনেসম্যান, তার ইনকাম ভালো, কিন্তু ট্যাক্সের ক্ষেত্রে তার ট্যাক্স কমায় দিচ্ছেন আর ইনকাম বাড়ায় দিচ্ছেন। এটা কিন্তু একটা অসামঞ্জস্যপূর্ণ। যদি আরেকটু ভালোভাবে বোঝাই, ধরেন আপনার স্পন্সরের বাৎসরিক ইনকামের কথা বলতেছেন আপনি 17 লাখ বা 18 লাখ, সেই হিসাবে তার অ্যাকাউন্টে টাকা রয়েছে, কিন্তু ট্যাক্স দেওয়ার সময় তার ইনকাম দেখাচ্ছেন 6 লাখ বা 7 লাখ। এইটা কিন্তু ভাই অস্বাভাবিক। সুতরাং এই জিনিসটা আপনাকে সুন্দরভাবে অ্যানালাইজ করতে হবে। সেটা হচ্ছে যে আপনি আপনার স্পন্সরকে কি দেখাচ্ছেন, তার লিগ্যাল ইনকাম সোর্স কি দেখাচ্ছেন, তার বাৎসরিক ইনকাম কি দেখাচ্ছেন, তার অ্যাকাউন্টে কেমন পরিমাণ টাকা আছে, আর সেই অনুযায়ী আপনি আসলে ইনকাম ট্যাক্সটা তৈরি করতে পারতেছেন কিনা, এটার সাথে ওইটার মিল আছে কিনা এটাকে একটু খেয়াল রাখবেন। যদি দুইটার সাথে দুইটার মিল থাকে তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। এখন ইনকাম ট্যাক্স আসলে কিভাবে তৈরি করবেন বা কার মাধ্যমে তৈরি করবেন? দেখেন, আপনাদের প্রত্যেকটা জেলাতে বা বিভাগে কিন্তু ইনকাম ট্যাক্সের অফিস রয়েছে, সেইখানে যে আপনি চাইলে কথা বলতে পারেন, বা বিভিন্ন ধরনের দালাল দিয়ে কিন্তু বাংলাদেশে এগুলা করে থাকে। দালাল দিয়ে করলে হয় কি, যে আপনার বেশি একটা ডিটেলসের প্রয়োজন হয় না। আর যখন আপনি একজন উকিলের মাধ্যমে করতে যাবেন তখন বিভিন্ন ধরনের ডিটেলস প্রয়োজন হয়, আবার উকিলকে যদি মোটামুটি কিছু টাকা পয়সা দেন তাহলে ডিটেলসের প্রয়োজন হয় না। কারণ বাংলাদেশে ভাই এমন ভাবেই চলে, এটা আপনি আমাকে ভালো বলেন বা খারাপ বলেন না কেন, আমার কিছু যায় আসে না, তবে বাংলাদেশে কিন্তু এইভাবেই চলে। এখন আপনি যে একটা উকিলের সাথে কথা বলতে পারেন, বা যেখানে ইনকাম ট্যাক্স দেওয়া হয় বা কর বা ভূমি অফিস যেটাকে বলে, হ্যাঁ, সেখানে গিয়ে আপনি তাদের সাথে কথা বলতে পারেন, বা অন্য কোনো পার্সনের সাথে আপনি কথা বলতে পারেন ইনকাম ট্যাক্স নিয়ে। আপনি বলবেন যে আমি জাপানে যাব, আমার যে স্পন্সর রয়েছে তার বাৎসরিক ইনকাম 16 থেকে 18 লক্ষ টাকা দেখাইতে হবে। এটা জাপানের ক্ষেত্রে বলতেছি। যদি আপনি অন্য কোনো দেশে যাইতে চান, যদি উদাহরণ দিয়ে বলি, যদি কানাডাতে যাইতে চান, তাহলে অবশ্যই কিন্তু মোটামুটি আপনার স্পন্সরের বাৎসরিক ইনকাম দেখাইতে হবে 30 বা 40 লাখ, এরকম কিন্তু দেখাইতে হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের টাকার পরিমাণটা কিন্তু বেড়ে যাবে। আমি যে জাপানের ক্ষেত্রে বললাম না, যেমন 3 থেকে 5,000 টাকা লাগতে পারে বছরে একটা সার্টিফিকেট নিয়ে আসতে, তো আপনার ক্ষেত্রে কিন্তু তখন বেশি হইতে পারে। তো এটা আপনি কোন দেশে যাচ্ছেন এটার উপরে নির্ভর করবে। তো আমি যেহেতু জাপানের কথা এখানে বলতেছি, সেক্ষেত্রে জাপানের ক্ষেত্রে অন্তত পক্ষে 16 থেকে 18 লক্ষ টাকা বাৎসরিক ইনকাম দেখাইলে কিন্তু হয়ে যাবে। আপনি যে উকিলের মাধ্যমে কাজগুলো করাবেন তাকে সম্পূর্ণ ডিটেলস বলে নেবেন। বলার পর যেহেতু আপনার 3 বছরের সার্টিফিকেট লাগবে এবং বলবেন যে সেটা যেন অনলাইনে থাকে,
তো এই 3 বছরের সার্টিফিকেট নেওয়ার পর যে খরচটা হয় সেটা তো আপনাকে দিতে হবে। পাশাপাশি যার মাধ্যমে কাজগুলো করাবেন তারও কিন্তু একটা নির্দিষ্ট ফিজ রয়েছে। এখন তার সাথে আপনার কেমন সম্পর্ক বা তার সাথে আপনার কেমন কথাবার্তা হচ্ছে বা চুক্তি হচ্ছে, এটার উপরে অনেক কিছু নির্ভর করে। খরচের কথাটা আমি বলতেছি। যদি আমি উদাহরণ দিয়ে একটু বোঝাই, যে ধরেন 3 বছরের সার্টিফিকেট নিতে আপনার খরচ হচ্ছে 12 থেকে 15,000 টাকা, আর তাকে হয়তোবা আপনাকে দিতে হচ্ছে 5,000 বা 7,000। এখন আপনার কাছ থেকে যত নিয়ে পারে। আমি যদি আমার কথা বলি, আমি কিন্তু 9,000 টাকা দিছিলাম 3 বছরের জন্য, আর তাকে সম্ভবত 2-3 হাজার টাকা আমি দিছিলাম। যেহেতু আমাদের পরিচিতি লোক ছিল, সেক্ষেত্রে আমি কমের মাধ্যমে করাইতে পারছি। এটা অনেক আগের কথা, এখন এটার সাথে মিলাইলে হবে না। তো আপনি ওইভাবে তার সাথে একটা কন্ট্যাক্ট করে নেবেন। এখন ভিন্ন একটা কথা বলি, ধরেন আপনার যে স্পন্সর, তার অনেক আগে একটা টিন সার্টিফিকেট বা ইনকাম ট্যাক্স খোলা ছিল। উদাহরণ দিয়ে যদি বলি, ধরেন 20 সালে তার ইনকাম ট্যাক্স খোলা ছিল। এখন আপনি কি করবেন? আপনাকে কিন্তু অবশ্যই ওই 20 সাল থেকে শুরু করে এই 25 সাল বা 24 সাল পর্যন্ত ইনকাম ট্যাক্স দিতে হবে, না হলে কিন্তু হবে না। বা এর আগে যদি খোলা থাকে, যত বছর আগে খোলা ছিল তত বছর থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু আপনার ইনকাম ট্যাক্স দিতে হবে। এটা ছাড়া কিন্তু আপনার উপায় নেই। সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক টাকার প্রয়োজন হতে পারে। হয়তোবা সার্টিফিকেট লাগবে আপনার 3 বছরের, কিন্তু ওই ইনকাম ট্যাক্স গুলো বকেয়া সহ কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। ইনকাম ট্যাক্স কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে এবং আপনার স্পন্সরের লিগ্যাল ইনকাম সোর্স বের করার ক্ষেত্রে। সুতরাং অবশ্যই সতর্কভাবে এই জিনিসটা তৈরি করার চেষ্টা করবেন। যদি আপনার স্পন্সর বাবা মা ভাই বোন হয়ে থাকে, বিশেষ করে বাবা মা যদি হয়, অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী যে নামগুলা রয়েছে তাদের সেইখানে যেন সেই নামগুলা থাকে, এবং ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রেও কিন্তু যেন একই নামগুলা থাকে, এইগুলো একটু চেক করবেন। এবং ঠিকানার ক্ষেত্রে আমি যে কথাটা বলবো, ঠিকানা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে, এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। বাট নামগুলা যেন সব ঠিকঠাক থাকে। বিশেষ করে ইনকাম ট্যাক্সের ঠিকানাটা নিয়ে আপনারা কিন্তু চিন্তিত থাকেন। তো চিন্তিত থাকার কোনো প্রকার সুযোগ নেই বা কারণ নাই। যদি আপনি এটা লিগ্যাল ভাবে করে থাকেন, আপনি সেফ জোনে আছেন, এতটুকু আমি বলতে পারি। তবে অবশ্যই আমি যে কথাগুলো বললাম সব কিছু মিলায়ে আপনি ইনকাম ট্যাক্সটা তৈরি করার চেষ্টা করবেন। আশা করি ইনকাম ট্যাক্স নিয়ে আর কোনো ধরনের কোনো প্রশ্ন আপনাদের থাকবে না এই ভিডিওটা দেখার পর। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।